আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছো সবাই? আবারও চলে আসলাম তোমাদের মাঝে। এইবার আইসিটি নিয়ে না, এইবার হচ্ছে অর্থনীতি নিয়ে। ঠিক আছে, তো মানবিকের যারা যারা আসো চট করে জলদি চলে আসো, আমাদের ক্লাস শুরু হয়ে গেছে। অ্যাডমিশন ফির জন্য উঠেছে না দিবেন আগে দিশা দিতেন। আচ্ছা, আজকে আমাদের অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের পর্ব 3। কোন পর্ব পড়বো? 3 পর্ব আজকে লাস্ট। এর আগের দিনে ক্লাসটা যদিও কম স্টুডেন্ট করছো, 50 থেকে 60 জনের মধ্যে, তো খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস ছিল, খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস ছিল। তো সেইটা তোমরা যারা মিস করছো তো আর কিছু করার নাই, আবার আজকে আশা করি মিস হবে না। ঠিক আছে, তো আশা করি ভালো হবে। আজকে ক্লাসটা করো, নোট করো। এর আগের দিনে ক্লাসের নোট তোমরা আমাদের নোট শেয়ার এডুকেশন ওখানে পেয়ে যাবা, আর ক্লাসটা রেকর্ড করা আছে, দরকার হলে দেখে নিতে পারো। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা শুরু করি। একটু সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, তো শেয়ার করে দাও ভিডিওটা। 2 মিনিটে শেয়ার করে দিবা, ঠিক আছে? আমি 1 মিনিট শেয়ার করে দাও। কে কে শেয়ার করছো, মেনশন করছো, ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। ফ্রি ক্লাস, দ্বিতীয় অধ্যায় ক্লাস, এটা ইম্পর্টেন্ট ক্লাস, এইভাবে মিস করিও না। আমিও চাই না মিস করো। তোমাদের নাম্বার কমন পাচ্ছ, শিওর কমন পাবা। ঠিক আছে, এই যে তোমাদের আজকে সিনিয়র ভাইয়া পুরো পরীক্ষা দিছে, তো অর্থনীতিতে আমি পড়াইছিলাম, আমি অর্থনীতিতে দেখলাম হুবহু কমন পাইছি। ঠিক আছে, তো ইনশাল্লাহ আমরা এরকম এইচএসসিতেও আমরা কমন পাবো। তো আমরা কোন অধ্যায় পড়তেছি? আমাদের অধ্যায় ছিল প্রথম পত্র দ্বিতীয় অধ্যায় লাস্ট। আজকে চ্যাপ্টার শেষ, আমাদের অধ্যায় শেষ হয়ে যাবে এই জায়গাটা। ঠিক আছে, তাহলে আমরা দেরি না করি। আচ্ছা, কোথায় শেয়ার করছে? আচ্ছা, এটা ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। ঠিক আছে, তাহলে আমরা শুরু করে দিই। আচ্ছা, তাহলে এখন পড়বো স্থিতিস্থাপক ও অস্থিতিস্থাপক। আচ্ছা, এই স্থিতিস্থাপকতাগুলো তো পড়ছি, মনে আছে? কমেন্ট করো দেখি, কার কার মনে আছে, কার কার মনে আছে বলো, কার কার মনে আছে? একটু তাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। এতক্ষণ সময় লাগতেছে কেন? আমরা তাড়াতাড়ি শুরু করে দিই, দেরি হয়ে যাচ্ছে। আমাদের 8টা অলরেডি 6 মিনিট আমরা লেট করে ফেলছি। আচ্ছা, আমিও শেয়ার করে দিই ভিডিওটা, তোমরাও শেয়ার করে দাও। সবাই থেকে সবথেকে বেশি স্টুডেন্ট আসুক, তাই না? আচ্ছা, তাহলে আমরা শুরু করি। স্থিতিস্থাপক ও অস্থিতিস্থাপক চাহিদার মধ্যে তুলনা, মানে তুলনা বলছে। আর এইখানে কি লেখা আছে ভাইয়া? এইখানে লেখাটা দিয়ে তো সমস্যা নাই। এইখানে আমাদের কি আছে? এখানে আছে ইংরেজিতে লেখা ছিল এই ডিমান্ডের বিষয়টা, এটা দরকার নেই আমাদের। চাহিদার দাম ও স্থিতিস্থাপকতাকে 2 ভাগে ভাগ করা যায়, এগুলো মাথায় রাখো, নোট করে নাও। চাহিদার দাম স্থিতিস্থাপকতাকে 2 ভাগে ভাগ করা যায়। এক, স্থিতিস্থাপক চাহিদা, আর এটা হচ্ছে অস্থিতিস্থাপক। এন্ড স্থিতিস্থাপক কি আর অস্থিতিস্থাপক কি, এটা কিন্তু আমরা ভালোভাবেই বুঝি। যে স্থিতিস্থাপক হচ্ছে দামের সাথে, কিসের সাথে? দাম, মানে প্রাইসের সাথে, ডিমান্ডের প্রাইসের সাথে, দামের সাথে চাহিদার, কোয়ান্টিটি অফ ডিমান্ড এর পরিবর্তন। তাহলে এটা তারা কি বোঝাচ্ছে? মানে ধর পরিবর্তন না হয়, পরিবর্তন না হয়, তাহলে সেটা হচ্ছে। ঠিক আছে, একটু সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, শেয়ার করে দাও ফার্স্ট। আমরা আর না বলি, এই কথাগুলো বারবার বলতে ভালো লাগে না। ঠিক আছে, তো আমরা ক্লাসের দিকে ফোকাস করি।
তা দেখো স্থিতিস্থাপক চাহিদা কি বললাম, স্থিতি দ্রব্যের দামের সামান্য পরিবর্তন হলে, এগুলো কিন্তু আমরা অনেকবার বলে ফেলছি এর আগের ক্লাসে, আমি মনে হয় A to Z ফলে চাহিদা যদি ব্যাপক পরিবর্তন ঘটে তবে তাকে ব্যাপক চাহিদা বলে। অন্যভাবে $10, ঠিক আছে, 10 টাকা। আমরা কিন্তু এখানে বুঝতেছি প্রাইস যদি কমে কোয়ান্টিটি ডিমান্ড কি হবে, অবশ্যই বাড়বে। কি হবে, অবশ্যই বাড়বে, তাই না? এটা তো এটা 10 টাকা, এটা 8 টাকা, ইংরেজিতে 8। নিচ্ছি হ্যালো, ফোন কই? আচ্ছা দাঁড়াও, একটু দাঁড়াও, আমরা একটু দেখে নেই, সাউন্ডটা একটু সমস্যা করতেছে, ঠিক করে নিচ্ছি। আচ্ছা প্রবলেম হচ্ছে, হ্যাঁ দেখছি, একটু জাস্ট একটু সময় দাও। সাউন্ড প্রবলেম করতেছে। দেখো তো ঠিক হয়েছে কিনা, শোনা যাচ্ছে? আচ্ছা মনে হয় সাউন্ড ঠিক আছে। আচ্ছা তাহলে একজন প্রশ্ন করছে যে ইকোনমিক্স ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপার মিলে প্লাস পেলে হবে নাকি একটাতে পেলেই হবে? তোমার কয়টাতে লাগবে? তোমার তো উচিত দুইটাতেই লাগা, তাই না? এ প্লাস দুইটাতেই পাওয়া উচিত। হ্যাঁ তুমি দুইটা মিলে 180-র উপরে পাইলে তোমার এ প্লাস। এবার সাউন্ড ঠিক আছে কিনা একটু কমেন্ট করো তো, আমরা দেরি করে ফেলছি, অনেক দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা এখন দেখব তা আমরা কিভাবে দেখছি স্থিতিস্থাপকতা আমরা বের করা কিন্তু দেখছি। তাহলে এখন আমরা শুরু করি যে এইটা ছিল যে দামের শতকরা পরিবর্তনের সাথে চাহিদার শতকরা পরিবর্তন হচ্ছে কতটুকু। তা দামের একটা শতকরা পরিবর্তন আমরা বের করে নিই, এইভাবে আমরা বের করতে পারি না যে দামের শতকরা পরিবর্তন শতকরা পরিবর্তন শতকরা পরিবর্তন তাহলে হচ্ছে দাঁড়াও সাউন্ড হবে ক্লিয়ার। আচ্ছা তাহলে হচ্ছে ডেল পি, পি এর সাপেক্ষে গুণন 100। 100 দিয়ে গুণ কেন করলাম? কারণ আমরা শতকরা করব। আমরা 100 দিয়ে গুণ করলাম কারণ আমরা শতকরা করতেছি। তাহলে এটা কি আসতেছে? এটা লিখে ফেলবা, কিন্তু আমার সাথে লিখে ফেলবা, এগুলো নোট করে ফেলবা, আমি কিন্তু এগুলো মুছে দিব, এগুলো মুছে দিব, তো নোট করে ফেলবা। তাহলে এটা কিভাবে বের করতেছি? শতকরাটা বের করতেছি, খুবই ইজি জিনিস। ডেল পি, পির কতটুকু পরিবর্তন হয়েছে? পি ছিল 10, হয়েছে 8, বুঝতে পারছো তো? তাহলে P1 ছিল 10, P1 10 আর P2 হয়ে গেছে 8।
তাহলে আমি কিভাবে ডেল পি কিভাবে বের করে, ডেল পি ইজ ইকুয়াল টু কোথায় লেখা যায়, এখানে লিখে দিই, তাই না? ডেল পি ইজ ইকুয়াল টু P2, এগুলো কিন্তু আমি সুন্দর মতো এর আগের ক্লাসে বুঝাই দিছি। তো যারা ক্লাস করনি একটু ক্লিয়ার হওয়ার চেষ্টা করো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আজকে আলহামদুলিল্লাহ হলো। হ্যাঁ নোট আছে, এগুলো নোট আছে তো ভালো, তো ভেরি গুড। এটা তো আজকে পড়াচ্ছি, যদি যার নোট নাই সে করতে পারো। আর তুমি ক্লাসটা ভালো মনোযোগ দিয়ে দেখো কি করতেছি, এগুলোতে মার্ক দেওয়া যাবে না। তাহলে P2 হচ্ছে 8, 8 থেকে আমি কি বাদ দিব, 10কে বাদ দিব, 8 বিয়োগ 10, নিচে কত থাকবে P, P মানে হচ্ছে P1, তো P1 কোনটা 10, এখানে 10 গুণন 100, কার সাপেক্ষে 100 সাপেক্ষে, তাহলে 0 এই 0 কাটা দিলাম, 8 10, তাহলে 8 10 হচ্ছে -2 গুণন 10 ইজ ইকুয়াল টু -20%। 20% কেন লিখছি বুঝতে পারছি, কারণ আমরা 100 দিয়ে গুণ করছি, 100 দিয়ে গুণ করার কারণে এটা হয়ে গেছে -20%। এইভাবে কিন্তু আমাদের রেজাল্টেরও আমরা পার্সেন্টেজ বের করতে পারি। আমরা অনেকেই গুলাই ফেলি যে কিভাবে রেজাল্ট বের করা হয়, তো এইভাবে রেজাল্ট বের করতে পারি, ওইটা এখন আমাদের কনসার্ন না। তো আমরা এটা দেখতে পারছি, বোঝা গেছে? তাহলে এখন আমরা সেম ভাবে শতকরা পরিবর্তনটা কিসে দেখব, কিউ এর দেখব। শতকরা পরিবর্তন কিসে দেখব, কিউ। তাহলে পরিবর্তন এখানে লিখে ফেলবা যে ডেল কিউ এর পরিবর্তন। ধন্যবাদ বুশরা, ধন্যবাদ। হ্যাঁ ডিটেলসে পড়া উচিত, প্রথমবার করে ডিটেলসে পড়ানো উচিত। আমি তো চাইলে শর্টকাট পড়াতে পারবো, কিন্তু তোমাদের তো তাতে লাভ হবে না। যদি লাভ না হয় তাহলে তো আমার সমস্যা। তাহলে ডেল কিউ পরিবর্তন, কিসের পরিবর্তন, কোয়ান্টিটি অফ ডিমান্ড, কিউডি। এই যে এটা হচ্ছে পরিমাণ, দাম আর পরিমাণ গুলায় ফেলবা না, দাম হচ্ছে টাকা, পরিমাণ হচ্ছে একক। তাহলে 100 একক থেকে বেড়ে 200 একক হয়ে গেছে, কত একক হয়েছে 200। তাহলে আমার এইখানে কিউ ডি 2 এইটা আর কিউ ডি 1 এইটা, তাই তো? তো আমি ডেল কিউ কিভাবে বের করব, এবার যেহেতু কিউটা বের করতেছি, কিউডি এখানে, কিউডি এখানে গুণন 100, তাহলে ডেল কিউ মানে হচ্ছে Q2 মাইনাস Q1, Q2 মাইনাস Q1, তাহলে 200 বিয়োগ 100 ভাগ 100 গুণন 100, তাই তো? 100 দিয়ে গুণ করতেছি কারণ কি, আমি শতকরা পরিবর্তন দেখাচ্ছি। শতকরা পরিবর্তন ছাড়া তুমি এই পরিবর্তনটা দেখায় তুমি ম্যাথ করতে পারবা না, তোমার অ্যান্সার আসবে না। তো 100 আর 100 কাটারি করলাম, থাকে 200 বিয়োগ 100 মানে 100%, মানে কি তার 100% দাম বাড়ছে, তার দাম ছিল 100, সে 200 হয়ে গেছে পরিবর্তনের সাথে সাথে। বোঝা গেছে তো? আচ্ছা, তাহলে আমি দুইটা মান পাইলাম। এখন আমি এই দুইটা লিখবো একসাথে, যে আমার স্থিতিস্থাপকতা কতটুকু, স্থিতিস্থাপকতা আছে নাকি নাই, এইটার জন্য আমি এখন লিখবো আর কোন এতগুলো ক্লাস একবারে, ইনশাআল্লাহ আমারও তো পরীক্ষা আছে রে ভাই সামনে। আচ্ছা দেখি তোমরা যেটা পাচ্ছি এটা আগে করো। তাহলে ইপি হচ্ছে ইলাস্টিসিটি অফ প্রাইস, আমরা একবারে সূত্র দিয়েও করতে পারতাম, আমরা এখানে ভাগ ভাগ করে করছি। তাহলে উপরে থাকবে কি, থাকবে চাহিদার পরিমাণ, চাহিদার পরিমাণ। তাহলে শতকরা পরিবর্তন কিসের করছি, প্রথমে চাহিদাটা কত আসছে আমাদের 100% আসছে, ঠিক আছে? আর দামের যেটা ছিল এটা কিন্তু কিউডি, কিসের এটা, কিউডির, ঠিক আছে? আর কিউডির শতকরা পরিবর্তন, শতকরা পরিবর্তন কথাটা লিখিও, না হলে বুঝতে পারবা না, আমি লিখে দিই, না বলবা কিভাবে আসলো ভাইয়া। শতকরা পরিবর্তন, আর নিচে হচ্ছে -20%, এটা হচ্ছে পি এর শতকরা পরিবর্তন। এখন কথা হচ্ছে এটা যদি আমি ভাগ করি কত আসে বলো দেখি, 5 × 100, মাইনাস চিহ্ন আছে মাইনাস, তাহলে 5% অথবা 5 হবে, পার্সেন্ট কেন হবে না, কারণ পার্সেন্ট কাটা যাচ্ছে, এখানে এই পার্সেন্ট কাটা যাচ্ছে, এটা থাকে 5। আমি তোমাকে একটা কথা বলছিলাম যখন দাম স্থিতিস্থাপকতা পড়াচ্ছিলাম, ডেল কিউ বাই ডেল পি বাই পি ইন্টু কিউ, ডেল কিউ বাই ডেল পি গুণন পি বাই কিউ, এটা পড়াচ্ছি না? তখন কিন্তু আমি বলছি যে দাম স্থিতিস্থাপকতা, দ্রব্যের দামের স্থিতিস্থাপকতা যখন বের করবো তখন আমি ঋণাত্মক মানটা নিব না, ঋণাত্মক মান কি করবো না, নিব না। তাহলে আমি এখানে পরমাণ বসাই দিব, দিয়ে শুধু 5 নিব। এখন বলো 5 মানে বুঝতেছো তুমি বিষয়টা, যে দামের পরিবর্তনের থেকে চাহিদার পরিবর্তন 5 গুণ বেশি হয়েছে, এরকম কিছু, একের থেকে বেশি। এক মানে হচ্ছে একক স্থিতিস্থাপকতা, এখানে একক স্থিতিস্থাপকতা আছে, একক স্থিতিস্থাপকতা, ঠিক আছে? তাহলে একের থেকেও বেশি, একের থেকে অনেক বেশি 5, তার মানে এইটা অবশ্যই একের থেকে বেশি, মানে এটা স্থিতিস্থাপক, অনেক বেশি স্থিতিস্থাপক।
বোঝা গেছে? তাহলে দ্রব্যটা আমরা কিভাবে বুঝতে পারলাম যে স্থিতিস্থাপক নাকি না স্থিতিস্থাপক? আশা করি বুঝতে পারছো। আচ্ছা, সবাই তো ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, দেখি 100 জন হয় কিনা স্টুডেন্ট আজকে। আচ্ছা, জাহিদ বলছে এগুলো পড়া লাগে। জাহিদ, না পড়া লাগলে সমস্যা নাই, তুমি ক্লাস না করতে চাইলে করতে পারো না, তোমার সময় তো অনেক দাম আছে, তাই না? টাইম ইজ মানি। এখন তুমি এখানে টাকা কেন, তোমার টাকা বেশি হয়ে গেছে যে তুমি সময় নষ্ট করতেছো? সময়টা অন্য জায়গায় কাজে লাগাও। তোমার এটা যদি কাজে না দেয়, দরকার না হয়, তাহলে পড়িও না, সমস্যা নাই তো, তোমাকে এখানে কেউ বারণ করেনি, তাই না? আচ্ছা, তা এটাও আমরা সেম ভাবে করি, এটাও আমরা সেম ভাবে করব। এটা হচ্ছে অস্থিতিস্থাপক চাহিদা, তার মানে এটা অবশ্যই আমি অস্থিতিস্থাপক একটা কোনো বিষয় নিয়ে আসছি যেটাতে আমি বের করতে পারবো আমরা, ঠিক আছে? তাহলে ওই শতকরা পরিবর্তন আবার সেম ভাবে, তো এখানে শতকরা পরিবর্তন এত কথা লিখতেছি না, জাস্ট দেখাই দিচ্ছি যে ডেল কিউ এর শতকরা পরিবর্তন দেখবো আমরা। তাহলে ডেল কিউ তো না, কিউ এর শতকরা পরিবর্তন, তাহলে ডেল কিউ বাই কিউ গুণন 100। তাহলে হচ্ছে ডেল কিউ মানে, এখানে দেখি এটি দ্রব্যের দাম 20 টাকা থেকে হ্রাস পেয়ে 5 টাকা হলে চাহিদা 100 একক থেকে বৃদ্ধি পেয়ে 110 একক হয়। তার মানে কিউ টু মাইনাস কিউ1 বাই কিউ1। তো কিউ2 হচ্ছে, দ্বিতীয়টা হচ্ছে 110 বিয়োগ 100, কিউ1 ছিল মানে 100 ছিল, আর কিউ 100 গুণন 100, সব 100 কাটা যাচ্ছে, তাহলে থাকতেছে 110 বিয়োগ 100, তাহলে হচ্ছে 10%। বুঝতে পারছি আমাদের কত আসছে? তাহলে পরিবর্তনটা হয়েছে 10%, মানে 100-তে 10 করে বাড়তেছে, এইটা বোঝাচ্ছে। এই সেম ভাবে আমরা পি এর যদি শতকরা পরিবর্তন করে থাকি, পি এর শতকরা পরিবর্তন ডেল পি, আমি আশা করি পারবা এটা, গুণন 100। তাহলে ডেল পি হচ্ছে P2 মাইনাস P1 বাই P1 গুণন 100 গুণন 100। তাহলে P2 বাইরে। আচ্ছা, তোমরা ক্লাসে থেকে মনোযোগ দাও, এইভাবে ঝগড়া করলে আসলে আমারও পড়ানোর মনোযোগটা থাকবে না, ঠিক আছে? আশা করি এরকম করবা না তোমরা, এখন বাদ দাও। হ্রাস পেয়ে 5 টাকা হয়েছে, তাহলে 5, P2 হচ্ছে 5, তাই তো, আর P1 হচ্ছে 20, তাহলে 5 বিয়োগ 20, 20 বিয়োগ 5 না কিন্তু, এখানে 5 বিয়োগ 20, বারবার বলতেছি মনোযোগ দাও, অন্য কোনো কথা বলবা না, বাই 20 গুণন 100। তাহলে 4, 5 20 100, তাহলে এখানে বিয়োগ করলে হয় কত? 5 থেকে 20 বাদ দিচ্ছি, -15, তাহলে 5 10 50, 5 5 25, তাহলে হচ্ছে -75%। এখন এটাকে যদি আমি ভাগ করি কি হবে? ওই যে কি বের করতেছি, স্থিতিস্থাপকতা বের করতেছি, ইলাস্টিসিটি অফ প্রাইস। তাহলে শতকরা পরিবর্তন, কিউ এর শতকরা পরিবর্তন কত? 10%, আর দামের শতকরা পরিবর্তন -75%। তো এটাকে ভাগ করলে কত হবে বলো দেখি? প্রথম অধ্যায় পিডিএফ পাবো কি করে? প্রথম অধ্যায়ের পিডিএফ তুমি এতে দেখিও, একটু মেসেজ দিবা, পেজে মেসেজ দিবা, আমি আজকে দিয়ে দেবো। প্রথম অধ্যায় আর দ্বিতীয় অধ্যায় সম্পূর্ণটা দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা আমরা পাইলাম। এটা ভাগ করলে কত আসে বলো দেখি? এটা ভাগ করলে আসে মাইনাস, কত আসবে বলো দেখি, হিসাব করে বলো, তাড়াতাড়ি বলো, -0.13। তো আমরা বলছি না দামের সময় আমরা ঋণাত্মক মান নিব না, এই জিনিসটা মাথায় রাখবা। তাহলে হবে 0.13। তো 0.13 কি একের থেকে ছোট না বড়? অবশ্যই ছোট, যেহেতু একের থেকে ছোট তার মানে এটা অবশ্যই স্থিতিস্থাপক হবে না, তো এটা কি হবে? অস্থিতিস্থাপক চাহিদা হবে। বোঝা গেছে? তাহলে স্থিতিস্থাপক চাহিদা কিভাবে নির্ণয় করে, অস্থিতিস্থাপক চাহিদা কিভাবে নির্ণয় করে বুঝতে পারছি আমরা? বুঝতে পারছি? আচ্ছা, রাফসান বলছে শেয়ার মেনশন ডান, ভেরি গুড ভেরি গুড। ফ্রি ক্লাস, যেহেতু ফ্রি ক্লাসটা আমি আশা করতেই পারি যে তোমরা শেয়ার মেনশন করে দিবা। আর কথা শুনলে, আমি তো বলতেছি কথাটা শুনলে এখন তোমরা শুনতে পারো, না চাইলে না শুনতে পারো, সমস্যা নেই। তাহলে দেখো, এরপর দেখবো আমরা কি দেখবো? যোগান দেখবো, ঠিক আছে? যোগান, একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট দামে বিক্রেতা কোনো দ্রব্যের যে পরিমাণ বিক্রি করতে প্রস্তুত থাকে তাকে সে দ্রব্যের যোগান বলে। মজুদ ও যোগান ভিন্ন জিনিস, এই দুটো জিনিস কনসেপ্টটা একটু রেডি করে রাখিও, ঠিক আছে? তোমার কাছে মজুদ, তুমি বিক্রি করবা,
তুমি ধরো 50 কেজি রেখে দিছো, 50 কেজি তুমি তোমার গুদামে রেখে দিছো, ঠিক আছে, আনছো, ঠিক আছে, কিন্তু তুমি 50 কেজি বিক্রি করবা না, তুমি বিক্রি করতে চাচ্ছ, তুমি বিক্রয়ের জন্য ইচ্ছুক, বিক্রয়ের জন্য ইচ্ছুক কত কেজি? আমি বললাম যে 30 কেজি, 30 কেজি। তাহলে তোমাকে এখন এটা বুঝে নিতে হবে যে তুমি 50 কেজি মজুত করছো, কিন্তু তুমি যেটা বিক্রি করতে চাচ্ছ সেইটা হচ্ছে 30 কেজি। তাহলে 30 কেজিটা হচ্ছে যোগান, মানে বাজারে এটা যাচ্ছে, ঠিক আছে, বাজারে এইটা যাচ্ছে, বোঝা গেছে? তাহলে মজুদ আর যোগানটাকে একসাথে কখনো গুলায় ফেলানো যাবে না। যোগান বিধি কি বললাম? যোগান বিধি। তাহলে যোগান বিধিটা দেখো তো কি, দাম ও যোগানের সমমুখী সম্পর্ক। এতদিন আমরা কি পড়ে আসছি? চাহিদা বিধি পড়ছি না? তো চাহিদার ক্ষেত্রে আমরা কি দেখছিলাম? দাম ও চাহিদা, মানে কোয়ান্টিটি অফ, আচ্ছা আমি কোয়ান্টিটি পরে বাদ দিচ্ছি, ডিমান্ড। পিটা হচ্ছে প্রাইস, ডিটা হচ্ছে ডিমান্ড। প্রাইস আর ডিমান্ডের মধ্যে বিপরীত সম্পর্ক, ক্রস সম্পর্ক, ঠিক আছে, এদের মধ্যে বিপরীত সম্পর্ক। তার মানে প্রাইস যখন বাড়বে ডিমান্ড কমবে, প্রাইস যখন কমবে ডিমান্ড তখন বাড়বে। বোঝা গেছে? আশা করি বুঝতে পারছো। এইটা হচ্ছে চাহিদার সাথে সম্পর্ক ছিল দামের। কিন্তু যোগানের ক্ষেত্রে, আচ্ছা কেন হয় এটা আমি সুন্দর মতো বুঝাই দিব, এক্সপ্লেন করে দেব, ঠিক আছে, এটাও এক্সপ্লেন করে দিব। হ্যাঁ, তাহলে এখন দেখো, তাহলে এখন এখানে বলছে যে চাহিদা ভিত্তিকে দুই ভাবে ব্যাখ্যা করা যায়। তো এটা হচ্ছে যোগান সূচি, যোগান রেখা। তো আমরা ওই সেম চাহিদা যেটা পড়ছি না, চাহিদাও যেটা, যোগানও সেইটা। এখন এখানে একটা কথা আছে, এই কথাটা মাথায় রাখতে হবে যে যে পরিমাণ বিক্রি করতে থাকে বস্তু থাকে তাকে সেই দ্রব্য যোগান মজুদ বলে, ঠিক আছে। যোগান বৃদ্ধি হচ্ছে এই যে এই জিনিসটা, দাম ও যোগানের সমমুখী সম্পর্ক। এই কথাটা মাথায় রেখে এগুলো এমসিকিউ এ দিয়ে দিবে, এগুলো এমসিকিউ এ দিয়ে দিতে পারে। হ্যাঁ, বাজারে বিক্রি করার জন্য যতটুকু রাখবা তুমি ইচ্ছুক, একটা বলে দিলাম না, তুমি বিক্রেতা হলে তুমি যতটুকু ইচ্ছুক, তো তুমি যতটুকু ইচ্ছুক ততটুকুই তো বাজারে নিয়ে যাবা। তো বাজারে নিয়ে গেলে ওইটা হচ্ছে যোগান, কিন্তু তোমার কাছে আরো বেশি থাকতেই পারে, ওইটা হচ্ছে মজুদ। ধন্যবাদ রাফসান, ধন্যবাদ। ক্লাসটা শেষ করি আমরা ভালো করে। রেজাল্ট যেদিন প্লাস পাবা এই দিন মনে করবো যে হ্যাঁ ভাইয়ার ক্লাস ভালো ছিল। আমার দরকার প্লাস। আমার প্লাস না হইলে, ভালো একটা রেজাল্ট না করতে পারলে সমস্যা, আমি তাহলে ভালো বলতে পারবো না। আমি ভালো ক্লাস নিলেও আমি বলতে পারবো না যে ভালো হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার আমরা দেখবো চাহিদা তখন কমবে। হ্যাঁ, যেটা যোগানের কথা বললাম, যোগানের কথা কি ছিল? যোগানের কথা বলছি প্রাইস বাড়বে যোগান, এস দ্বারা বোঝায়, লিখে ফেলো। অনেকেই হয়তো বা বলবো যে ভাইয়া এস কি? এস তে হচ্ছে সাপ্লাই, পি তে হচ্ছে প্রাইস, তাহলে সাপ্লাইও বাড়বে। মানে ভাই তুমি যেদিকে যাবা আমিও সেদিকে যাব, তোমাকে ছাড়া আমার গতি নেই, বিষয়টা এইরকম প্রাইস আর সাপ্লাইয়ের ক্ষেত্রে। তো যোগান সূচি, সূচি এখন কি বলো দেখি? সূচি আর রেখার মধ্যে পার্থক্য আছে না? সূচি বলতে বক্সটাকে বোঝায়, এটা কি বোঝায়? বক্স বোঝায়, ঠিক আছে। ভাইয়া আগের স্লাইডটা প্লিজ আরেকবার, কোনটা ভাইয়া? নোট করতে হবে, আমি তো বারবার বলতেছি নোট করতে হবে, এগুলো নোট করলে তো এমসিকিউ সিকিউ কমন পাবা। তোমরা এর আগের ক্লাসটা অনেকেই মিস করছো, কিন্তু আমি বলবো এই অর্থনীতি এখন পর্যন্ত নেওয়া সব থেকে ইম্পর্টেন্ট একটা ক্লাস ছিল, বোঝা গেছে? ওইটা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা ক্লাস ছিল, কারণ ওইখানে বেশিরভাগ এমসিকিউ আর সিকিউ ছিল। তোমরা এখন এটা মিস করছো অনেকেই, এটা আমাকে দোষ দিতে পারবে না, তাই না? সেকেন্ড পেপারে প্লাস পাওয়া টাফ, তোমার কে বলছে সেকেন্ড পেপারে প্লাস পাওয়া টাফ? হ্যাঁ, তুমি নাম্বার কম পাইতে পারো, কিন্তু প্লাস যাবে না। ওখানে চতুর্থ অধ্যায়, সপ্তম অধ্যায়, নবম অধ্যায় অনেক বেশি ইজি। তো আমি আসি কি জন্য? প্লাস পাওয়ানোর জন্যই তো আসি, তাই না? তো এই যে এটা দেখে নাও, কি দেখতে চাচ্ছিলা? দেখে নিছো? আচ্ছা আমি চেঞ্জ করলাম। হ্যাঁ, যোগান সূচি। তো যোগান সূচি বলতে আমি কি বুঝাতে চাইছি, যে একটা ধরো যোগান সূচি বলতে যে এইরকম থাকে না, এরকম একটা দিয়ে দিল, দিয়ে বললো এই যে এরকম, যে দাম, এপাশে প্রাইস, এপাশে সাপ্লাই। তো এইটাই জাস্ট এইটাই, যে প্রাইস যখন 2 টাকা, সাপ্লাই তখন 4 একক, বোঝা গেছে? প্রাইস যখন 4 টাকা, সাপ্লাই তখন 8 একক। প্রাইস যখন 10 টাকা, সাপ্লাই তখন 40 একক, মানে এরকম একটা ধরে নিলাম, বোঝা গেছে? তো এইটাই হচ্ছে আমার কি, এইটাই হচ্ছে আমার একটা সূচি। এটাকেই বলা হয় চাহিদা সূচি, ঠিক আছে। এটা আমরা বুঝি, সরি এটা যোগান সূচি। এটা কি সূচি? যোগান সূচি, যেহেতু সাপ্লাইকে ইন্ডিকেট করতেছে, তাহলে এটা একটা
এবার টেস্টে 75 আসছে ভাইয়া, তাই বললাম টেস্টে 75 পাইছো, অনেক বেশি পাইছো, মাশাআল্লাহ অনেক বেশি পাইছো। ঠিক আছে, টেস্টের পরীক্ষা এগুলো নিয়ে নিজে কখনো হতাশ হবা না, এগুলো হওয়া পুরোই বোকামি। আচ্ছা, তাহলে আমাদের চাহিদার সূচি গেল। এবার আমরা একটু দেখবো চাহিদার রেখা, সরি যোগান। আমার কাছে চাহিদার মুখে আসে বেশি, কারণ চাহিদা থেকে প্রশ্নটা বেশি করে থাকে। যোগান রেখা কি বলবো, এবার পড়বো যোগান রেখা। আচ্ছা, তোমাকে আমি দেখাইছি না, এইভাবে দেখাইছি না যে এই বরাবর থাকবে, সবসময় থাকবে কি থাকবে, প্রাইস থাকবে। এই বরাবর কি থাকবে, প্রাইস। এক কথায় আমি প্রাইসও মনে রাখবো না, আমি জাস্ট একটা জিনিস মনে রাখবো, আমার এই বরাবর কিউ থাকবে। এই বরাবর কি থাকবে, কোয়ান্টিটি অফ ডিমান্ড অথবা কোয়ান্টিটি অফ সাপ্লাই। ঠিক আছে, মানে এক কথায় কিউ থাকবে। যেহেতু আমি সাপ্লাই নিয়ে করতেছি, যোগান হচ্ছে সাপ্লাই, তাহলে আমার কিউএস কোয়ান্টিটি অফ সাপ্লাই। ঠিক আছে, আরেকটা কথা মাথায় রাখবা যে ডিমান্ডের সাথে ক্রেতার সম্পর্ক, ক্রেতার সম্পর্ক, এটা একটু নোট করে রাখতে পারো, তাহলে এগুলো বুঝতে ইজি হবে। সামনে বাজার অধ্যায় আছে, বাজার অধ্যায় তাহলে দেখবো 2 দিনে শেষ হয়ে গেছে। আর এ সাপ্লাই সাথে বিক্রেতার সম্পর্ক। বুঝতে পারছি? বলো বলো, বুঝতে পারছি? হ্যাঁ, আচ্ছা, ভেরি গুড। হ্যাঁ, যারা রেসপন্স করতেছো তোমাদেরকে ধন্যবাদ। তোমরা এইভাবে রেসপন্স করলে আমার ক্লাসটা নিতে সুবিধা হবে। ঠিক আছে, তোমরা আমার সাথে এখন কথা বলো। হ্যাঁ হ্যাঁ, রোকন বলছো, ঠিক আছে, তোমারটা ঠিক আছে, যোগান ঠিক আছে। আচ্ছা, আমরা প্রথমে দেখছিলাম ডিমান্ড রেখা উপর থেকে নিচে যায়, আমরা ডিমান্ড রেখা দিয়ে বুঝতেছি। আমি কিন্তু এখানে লিখিনি এখনো, এটা নোট করার দরকার নেই, এখনো নোট করিও না। এটা ডি রেখা লাগবে, ভারসাম্য তো এটা লাগবে। তো ডি রেখা বলতে দামের সাথে বিপরীত সম্পর্ক। তো দাম যখন বাড়বে ডিমান্ড তখন কমে যায়, দাম যখন কমে ডিমান্ড তখন বেড়ে যায়। বিষয়টা এরকম না? ধরো এখানে একটা দাম যে 4 টাকা, এখানে একটা দাম 10 টাকা। তো তুমি নিজেই দেখো, যখন 4 টাকা ছিল তার পরিমাণটা কত বেশি ছিল, এতখানি আসতেছে। আর যখন দামটা কমে গেছে, তার দামটা বেড়ে গেছে, পরিমাণটা কমে গেছে। তাহলে বলো এটা হচ্ছে ডিমান্ড। ঠিক আছে, কিন্তু আমরা এখন সাপ্লাই দেখতেছি, আমাদের টার্গেট কি, সাপ্লাই দেখা। তাহলে আমরা এখন সাপ্লাইটার ক্ষেত্রে কি হয় এটা দেখবো। এখন আর্ট করো। আচ্ছা, এই যে এটা হচ্ছে যোগান রেখা, এইটা যোগান রেখা, সাপ্লাই, সে উপরের দিকে উঠবে। এখন কথা হচ্ছে সে উপরের দিকে উঠতেছে না। তুমি প্রথমে একটা জিনিস খেয়াল করছিলা, ডিমান্ডের ক্ষেত্রে আমরা কি বলছিলাম, কিউডি ইজ ইকুয়াল টু এ মাইনাস বিপি, এটা লিখছিলাম না সমীকরণ। এবার যোগানের সমীকরণটা কি হবে জানো, এখানে মাইনাস বিপিটা কি ছিল, এই যে সুন্দর মতো নোট, আরে দূর কাটে দিছি, আবার লিখতেছি। ডিমান্ড রেখা কি করছিলাম, কিউডি ইজ ইকুয়াল টু এ মাইনাস বিপি, তাই তো, এটা ছিল না? আর কিউএস এর ক্ষেত্রে কি হবে, সি প্লাস ডিপি ধরতে পারো। ঠিক আছে, এখন এই জায়গাটা দেখো, এইখানে যে ছিল এই যে মাইনাস বি, এটাকে আমি তোমাদেরকে কি বলে দিছিলাম, এই যে মাইনাস বিটা দেখতেছো, এটা কি ছিল, এটা ছিল ঢাল। কি ছিল, ঢাল ছিল। ঠিক আছে, আর আমরা জানি এটার ছিল ঢাল, আর আমরা জানি কি, রেখা উপর থেকে নিচে গেলে তার ঢাল হবে ঋণাত্মক। তার ঢাল কি হয়, তাহলে আমার সাথে বলো তো একটু, যে চাহিদা রেখার ঢাল হয় ঋণাত্মক, যোগান রেখার ঢাল হবে ধনাত্মক। চাহিদা রেখার ঢাল ঋণাত্মক, এটা হচ্ছে চাহিদা রেখা, ডিমান্ড। তাই এটা ঢাল কি হবে, ঢাল অথবা স্লোপ বলতে পারো। স্লোপটা লাগে না আমাদের এখানে, ইংরেজি থেকে দিবে না। তো এই যে ঋণাত্মক। ঠিক আছে, এখন আমরা পড়তেছি যোগান নিয়ে। আমি যোগানের সাথে চাহিদাটা একবার করে রিভাইজ করে দিচ্ছি, কারণ চাহিদা ক্লাসে অনেকেই অনুপস্থিত ছিল, অনেকেই ক্লাস করনি। ভাইয়া আজকে কি সায়েন্সের ক্লাস হবে না? হয়, হবে তো ভাইয়া, কেন হবে না, হচ্ছে তো মনে, দেখো সায়েন্সের ক্লাস তো হচ্ছে মনে হয়। যারা সায়েন্সের আছে তারা দেখে ফেলো, সায়েন্সের ক্লাস চলতেছে, কমার্সের ক্লাস চলতেছে, আর্টসেরও ক্লাস চলতেছে। এখন দেখবো তাহলে এইটা হচ্ছে কি ঢাল, বোঝা গেছে, ডিরেক্ট তুমি ঢাল বের করতে পারবে এটা দিয়ে। আর এইখানে ঢাল হচ্ছে এইটা, ঠিক আছে, এইটা হচ্ছে একটা ঢাল। তো এইটা কি ঢাল দেখো তো, সামনে চিহ্নটা কি আছে, প্লাস। এই দুইটা সমীকরণ তোমাকে মনে রাখতে হবে, এই দুইটা ফাংশন তোমাকে মনে রাখতে হবে। এগুলো এক একটা অপেক্ষক অথবা ফাংশন, যেটাই বলো। ঠিক আছে, এই ফাংশন দুইটা মনে রাখতে হবে। যোগানের ক্ষেত্রে এই সিটা কিছুই না, এটা কিছুই না। আমি এখানে এইভাবে লিখতে পারতাম এ প্লাস বিপি, কিন্তু আমি কেন লিখিনি, কারণ একটু আলাদা করার জন্য, যে কিউডি ডিমান্ডেরটা একটু আলাদা রাখলাম, তাহলে পরে যে গুলে যেতে পারে। আর এসেরটা সি প্লাস ডি রাখছি, এতটুকুই। কিন্তু এখানে এটা ঢাল, এখানে এটা ঢাল, এটা দাম, এটা দাম, এটা হচ্ছে কি, এটা পরামিতি বলে না আমাদের, যেটা দাম মানে চলক দেওয়া থাকে, চলক, এইটা সেটা, বোঝা গেছে?
আচ্ছা নেগেটিভ, হ্যাঁ। তাহলে আমাদের যোগান রেখাটা কিরকম? যোগান রেখাটা নিচ থেকে উপরে যাবে। আমরা এতটুকু তো শিওর হয়েছি যোগান রেখাটা এরকম হবে। এখন কোন স্থিতিস্থাপকতার ক্ষেত্রে রেখাটা কেমন হবে এটা আমরা দেখব এখন, ঠিক আছে? কোন স্থিতিস্থাপকতার ক্ষেত্রে রেখাটা কেমন হবে এটা আমরা এখন দেখব। 3টে পেজে কি হ্যাকারদের থেকে উদ্ধার করা হয়েছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ, এখন হ্যাকারদের থেকে উদ্ধার করা হয়েছে, ঠিক আছে? কে বা কারা করছে জানি না, যাই হোক। তো এটা হচ্ছে একটা কি কাল্পনিক যোগান সূচি থেকে যোগান রেখা অঙ্কন। তো সূচিটা আমি যেটা ধরছিলাম ওইটাই ধরবো, আর কিছু না। এই যে ধরো পি, এটা এস, পি 2 থাকলে এস 4, পি যখন 4 এস 8, পি যখন 6 এস 10, পি যখন 12 এস তখন ধরলাম 20, ধরে নিলাম, সমস্যা নেই। তো এটা থেকে সূচি থেকে আমরা একটা রেখা অঙ্কন করব। তো রেখাটা কিভাবে অঙ্কন করব দেখাই দিচ্ছি। তোমাকে বলছি নিচে কিউ রাখবা, এইখানে আর ডি হবে না, এখন কিউ ডি হবে না, এখানে হবে কিউ এস, আর এটা হচ্ছে পি। এখন আমি বিন্দুগুলো বসাবো। দেখো 2 4 6 12, মানে আমি 2 করে নিতে পারি, ঠিক আছে? আমি বলছি না সূচি দেখে আমরা নিব যে কিভাবে বসাবো। তাহলে 2 4 6 8 10 12, সর্বোচ্চ কত পর্যন্ত গেছে? 12। এপাশে 4 8 10 20, 20 পর্যন্ত গেছে। তো আমরা 4 ঘর করেই নেই, 4 ঘর করে নিই। 4 8 12 16 20, ঠিক আছে? এগুলো একটু সমান মাপ দিয়ে নিবা। আমরা হাতে করতেছি, একটু উপর বেশি কম বেশি হইতেই পারে, ঠিক আছে? হ্যাঁ নিচ থেকে উপরে যাবে। তাহলে দেখো 2 এর সাথে 4, 2 এর সাথে 4, দেখো এর সাথে উপরে উঠবে তারা। 2 4 4 8, 4 এর সাথে 8, 4 এর সাথে 8, এরপরে 6 এর সাথে 10, 6 এর সাথে 10, এই যে এখানে 10, ঠিক আছে? এটা হচ্ছে 10, তাহলে এই বরাবর 10, 6 এর সাথে 10, এরপরে 12 সাথে 20, 12 কোথায় 20 কোথায়? এই যে এইখানে একটা কোনো বিন্দু, তাই তো? তাহলে রেখাটা কেমন হচ্ছে? এমন হচ্ছে। তো এটা হচ্ছে এস রেখা, মানে নিচ থেকে উপরে উঠবে। আমি একটু মানের একটু চেঞ্জ করে দিছি, যার কারণে এটা মনে হচ্ছে যে কি একটু বাঁকা তেরা হয়ে গেছে, তাই সমস্যা নেই, যেমনই হোক এইভাবে বসাই দিব। তো এটাকে আমরা একটা বিন্দু নিতে পারি এ, এটাকে একটা নিতে পারি বি, এটাকে একটা নিতে পারি সি, এটাকে একটা নিতে পারি ডি। তো এর স্থানাঙ্কগুলো যদি লিখি কিভাবে লিখবো আমি আগে বলে দিছি, এক্স অক্ষেটা লিখবো আগে। তাহলে ডি এর স্থানাঙ্কটা কত, মানে ডি কোন পজিশনে আছে এটা বুঝাচ্ছে। তাহলে ডি হচ্ছে, সরি এখানে তো ডি বিন্দু, তাহলে হচ্ছে ভূমি অক্ষ বরাবর হচ্ছে 20-এ, আর ওয়াই অক্ষ বরাবর লম্ব অক্ষ বরাবর 12-তে, এইভাবে লিখতে হবে, ঠিক আছে? আশা করি ভুল হবে না। ভাঙা চিহ্ন দিতে হয় না, এটা আমরা গ্রাফ করতেছি না যে আমাদের এইভাবে ভাঙা চিহ্ন দিতে হবে, এটা দিতে হয় না, ঠিক আছে? তুমি যেটা কথা বলতেছো এইভাবে এইভাবে, তো আছে বুঝাচ্ছে, এটা তো আসেই, আমরা বুঝতেছি আছে, সমস্যা নেই, ভাঙা চিহ্ন দিতে হবে না। এই যে এখানে এখন বিপদ হয়ে গেছে গা। আচ্ছা এখানে কি লেখা ছিল আমি বলতেছি, এখানে লেখা ছিল কিউ এস ইজ ইকুয়াল টু ফাংশন অফ পি, দামের সাথে তার সমমুখী সম্পর্ক। এটা বোঝাচ্ছে যে অপেক্ষকের সাহায্যে দ্রব্যের দামের সাথে যোগানের পরিমাণের সরাসরি সম্পর্ক দেখানো হয় তাকে যোগান অপেক্ষক বলে। অপেক্ষক মানে কি বলছি? ফাংশন, ফাংশন মানে অপেক্ষক, FUNCTION মানে হচ্ছে অপেক্ষক। এই বাংলাটা দিয়ে দিলে অনেক সময় তোমরা বোঝো না, কিন্তু ফাংশন ঠিকই বোঝো। মানে স্যার ভাইয়া ইংরেজি বুঝি না, বাংলা বুঝি না, ইংলিশ বুঝি, এরকম কিছু হয়ে গেছে। তো যোগান সমীকরণ, যোগান সমীকরণটা হচ্ছে, এই লেখাগুলো উঠেনি কেন আমি বুঝতেছি না, এগুলো ফন্ট তোমার চেঞ্জ হয়ে যায় যার কারণে সমস্যা, ঠিক আছে? তো যোগান সমীকরণটা হচ্ছে QS ইজ ইকুয়াল টু সি প্লাস ডিপি। এটা একটু নোট করে নাও তো, এটা হচ্ছে যোগান সমীকরণ। তাহলে যোগান সমীকরণটা কি? QS ইকুয়াল টু সি প্লাস ডিপি। এখান থেকে শিওর একটা ম্যাথ পাবা, এখান থেকে ম্যাথ দিয়ে দিবে যে বলবে সমীকরণ নির্ণয় করে দেখাও, সমীকরণ নির্ণয় করে দেখাও, তখন কিন্তু বিপদে পড়বা, ঠিক আছে? তাহলে যোগানের স্থিতিস্থাপকতা দেখো, যোগানের স্থিতিস্থাপকতার প্রকারভেদ। তো স্থিতিস্থাপকতাগুলো কেমন হতে পারে? একটা আছে একক স্থিতিস্থাপকতা, মানে তার স্থিতিস্থাপকতা সেম, সবগুলো ক্ষেত্রে ব্যালেন্স থাকবে, মানে সমান থাকবে। আর একটা এককের চেয়ে বেশি হইতে পারে, একটা আছে এককের চেয়ে কম হইতে পারে, একটা আছে অসীম হইতে পারে, একটা হচ্ছে শূন্য হইতে পারে, ঠিক আছে? তো আমি তোমাদের ভাইয়া সিনিয়র যারা ছিল, HSC 24 ছিল, যারা গুচ্ছ পরীক্ষা দিচ্ছে এবার, তো তাদেরকে কিন্তু এইগুলো চিত্র কিভাবে আসে এটা থেকে প্রশ্ন করে,
যে ঠিক আছে, কুমিল্লা ইউনিভার্সিটি আজকে প্রশ্ন দেখলাম, খুব সহজ একটা অথরিটি থেকে খুব সহজ প্রশ্ন করছে, তোমরাও অ্যান্সার করতে পারবা ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে এখন দেখো আমি এখন দেখাবো কি তোমার এগুলো থেকে কোনো ইয়ে আসবে না, কি বলে যে লিখতে হবে ব্যাখ্যা, এমন কিছু না, তোমরা জাস্ট চিত্রগুলো মাথায় রাখো তাহলেই হয়ে যাবে। তো একক স্থিতিস্থাপকতার ক্ষেত্রে চিত্রটা হচ্ছে যে তোমার চিত্রটা এখানে ব্যালেন্স থাকবে, ধরো এমন ছিল, এমন ছিল, ঠিক আছে, পি এখানে হচ্ছে কিউ এস, আমি শুধু যোগান রেখা দেখাচ্ছি যোগান রেখার জন্য, তাহলে একক স্থিতিস্থাপকতার রেখাটা হবে এমন যোগানের এস। ঠিক আছে, তাহলে ধরো প্রথম অবস্থায় ছিল দাম 4, পরিমাণ ছিল 5, ঠিক আছে, তো দাম হইলো এরপরে হয়ে গেল, দাম হয়ে গেল ধরো 6, তো এখানে বাড়লো কত 7 অথবা 8, তো ধরে নিলাম 7, মানে এইরকম একটা সমান থাকবে। তো আমরা এই জিনিসটাকে আরো ক্লিয়ারলি বলতে পারি যে এটা একদম অ্যাকুরেট বলতে পারি 2 4, এখানে হয়ে গেছে 4 অথবা 3 ধরলাম 3, এখানে 6। তো এইটা হলে কি বোঝাচ্ছে যে এদের যে পরিবর্তনটা আছে, বুঝিও এই যে পরিবর্তনটা হইল, এই পরিবর্তন যে হইল, চেঞ্জ যে হইল, এই পরিবর্তনের হারটা সমান আছে, মানে পরিবর্তনের হার এটা দ্বারা বোঝাচ্ছে ইলাস্টিসিটি অফ প্রাইস ইজ ইকুয়াল টু 1। 1 মানে একক স্থিতিস্থাপকতা, একক স্থিতিস্থাপকতা। হ্যাঁ ভাই, আমাদের এমসিকিউ আসে এগুলো থেকে, আমি এমসিকিউ দেখাই দেবো একটু পরে, দেখিও কিরকম আসে। তো এমসিকিউ সৃজনশীলের জন্য তো আলাদাভাবে তোমরা এগুলো মানে একদম প্রিমিয়াম লেভেলে ক্লাস পাবা ইনশাল্লাহ, কারণ ওইগুলো তো তেমনভাবে কেউ দেখাই যায় না, সৃজনশীলের এমসিকিউ অনেক কমই দেখায়। ঠিক আছে, তোমাদের এমসিকিউ গুলো থেকে আসে বুঝছা? হ্যাঁ, ভেরি গুড। এককের চেয়ে বেশি স্থিতিস্থাপকতা, তো রেখাটা এবার কি হবে দেখো, জাস্ট এগুলো মাথায় রাখো যে যোগান রেখাটা কেমন হয়। আগের বার কি দেখছো, এইবার আবার সোজা দেখছো না, এইবার জাস্ট রেখাটা একটু হালানো থাকবে, এমন হবে। ঠিক আছে, কোন দিকে হালছে, নিচের দিকে হালছে, এককের থেকে একটু বেশি স্থিতিস্থাপকতা, মানে এককের চেয়ে বেশি স্থিতিস্থাপকতা চিত্র এইটা। এখানে পি তো থাকবেই, এখানে কিউএস থাকবেই, এখানে থাকবে। এর কথা হচ্ছে কি ভাইয়া, আপনি এটা কিভাবে বুঝতেছেন যে চিত্রটা এমন হবে? কথা তো এইটাই, কোনো তো সন্দেহ অবশ্যই সমস্যা আছে, যেটা কিভাবে বুঝলেন যে এটাই হবে? কারণ তুমি যখন ম্যাথ করবা, তোমার ওই ম্যাথের সাথে হিসাব করে দেখবা, এমনি অটোমেটিক বসাই দিবা, দেখবা চিত্রটা এমন হয়ে গেছে। কিন্তু সমস্যা কি জানো, এমসিকিউ এ তোমাকে পুরো ম্যাথ দিবে না, তোমাকে জাস্ট এইভাবে বলবে রেখাটা কেমন হয় না হয়, কোন দিকে যায়, তোমাকে এটা অ্যাজিউম করে নিতে হবে। ঠিক আছে, তো এটা গেল এককের চেয়ে বেশি, এটা গেল কি এককের চেয়ে বেশি। এবার যখন কি দেখবো যে এককের চেয়ে কম স্থিতিস্থাপকতা কেমন হয়, এবার দেখবো এইটা। ঠিক আছে, তো এইটা দেখলে কেমন হবে, এইটা হবে এমন, এককের চেয়ে কম স্থিতিস্থাপকতা। আগেরটা দেখছি এমন গেছে, এমন গেছে, তার আগেরটা দেখছি যে একক যেটা এটা এই বরাবর গেছে। তাহলে এখন বোঝার বুদ্ধিটা হচ্ছে এটা এককের চেয়ে বেশি, এটা একক, এটা এককের চেয়ে কম। আমি আশা করি তিনটা চিত্র একভাবে আমরা বুঝতে পারছি যে কোনটা কেমন হবে, একক কোনটা, এককের চেয়ে বেশি কোনটা, এককের চেয়ে কম কোনটা। ক্লিয়ার? প্রশ্ন তোমাকে এই দুইটা থেকে করবে না, প্রশ্ন তোমাকে করবে এই দুইটা থেকে। কোন দুইটা থেকে? অসীম স্থিতিস্থাপকতা, শূন্য স্থিতিস্থাপকতা, তার মধ্যে এইটা খুবই একটা ইম্পর্টেন্ট জায়গা। ঠিক আছে, শূন্য স্থিতিস্থাপকতা। তাহলে এখন আমরা দেখি, দেখো এখন দেখবো অসীম স্থিতিস্থাপকতা। অসীম স্থিতিস্থাপকতা মানে কি, দামের পরিবর্তন হয় নাই, কিছুই হয় নাই, কিন্তু আমার চাহিদাটা অনেক বেড়ে গেছে, যোগানের চাহিদাটা অনেক বেড়ে গেছে। তাহলে বিষয়টা কেমন দাঁড়াবে, এই যে রেখাটা কেমন থাকবে আমি দেখাই দিই, এই যে এইভাবে থাকবে। ঠিক আছে, তোমার দাম সেমই আছে, দাম যেটা ছিল এইটাই আছে। ঠিক আছে, তোমার কোয়ান্টিটি অফ সাপ্লাই এখানে ছিল, পরে এটা বেড়ে গেছে, এখানে গেছে, এইখানে গেছে, এইখানে গেছে, মানে এইভাবে বাড়তেছে। দামের কিন্তু কোনো পরিবর্তনই হয়নি, কিন্তু হঠাৎ করে দেখছো কি তোমার যোগানটা বাড়াই দিছে। ঠিক আছে, তো এইটা হচ্ছে অসীম স্থিতিস্থাপকতা। এগুলো নোট করতে হবে, এগুলো একটু নোট করে নাও, লিখে নাও, এই চিত্রটা লিখে নাও, এই চিত্রটা একটু লিখে নাও।
প্রশ্নটা তোমাকে করে যে অসীম স্থিতিস্থাপকতা যোগানের ক্ষেত্রে অসীম স্থিতিস্থাপক তুমি তাহলে কি বলবা ভাইয়া? তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে এভাবে। সাউন্ড আছে? একটু দাঁড়াও, একটু আরেকবার, ক্লাসটা নষ্ট করে দিচ্ছে। আচ্ছা একটু আসতে আচ্ছা এখন কি শোনা যাচ্ছে? হ্যাঁ এখন একটু বলিও তো শোনা যাচ্ছে কিনা, ক্লিয়ার শুনতে পারতেছো? আচ্ছা বুঝাই দিচ্ছি, আমি আবার বুঝাই দিচ্ছি, 4 নাম্বার থেকে আবার বুঝাই দিচ্ছি, তোমরা কি শুনতে পারতেছো কিনা একটু বলিও, একটু কমেন্ট করে জানাও। 2 মিনিট 2 মিনিট 2 মিনিট, কেউ যায়ও না, কেউ যায় না। আচ্ছা তখন আমরা ভাইয়ের সবাই দুজনে গল্প করি। ক্লাস তো অনেক করলাম, একটু রিল্যাক্স করো, বডিটাকে একটু রিল্যাক্স করে নাও। আচ্ছা তা আমি চিত্রটা আর্ট করি, তোমরা দেখো, সাউন্ড শোনা না গেলেও জাস্ট চিত্রটা দেখবা। অসীম স্থিতিস্থাপকতার ক্ষেত্রে, অসীম 4 নাম্বার থেকে, অসীম স্থিতিস্থাপকতা মানে হচ্ছে প্রাইস পি বারু পি বারু অথবা, আচ্ছা এটা তো এখানে না, অসীম ক্ষেত্রে পি
হ্যালো হ্যালো, এখন কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? আচ্ছা, এখন মনে হয় শুনতে পারতেছো তাই না? এখন শুনতে পারতেছো কিনা একটু আরেকবার বলিও। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা কোথায় ছিলাম? দুঃখিত, এখন প্রবলেম হয়ে গেছে, টেকনিক্যাল একটা ফল্ট ইস্যু, কিছু করার নাই। তাহলে দেখো, অসীম স্থিতিস্থাপকতা পি পরিবর্তন হবে না, পি যেমন আছে তেমনই থাকবে। তাহলে পি যেমন আছে তেমনই থাকবে মানে কি? অসীমের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? অসীমের ক্ষেত্রে। তাহলে পি যেটা ছিল সেইটাই থাকবে, পি এর কোনো পরিবর্তন নাই। তাহলে যোগান রেখাটা কেমন হবে? যোগান রেখাটা হবে এই দিকে, ভূমি অক্ষ বরাবর। আমি এতটুকুই বলছিলাম, এটা মনে রাখতে হবে। এই দুটা ইম্পর্টেন্ট, এই দুটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, অলকে? আচ্ছা, এখন কিছু করার নাই তো, ক্লাসে সরান বাধা ঘটলে, এখন বাধা ঘটছে, তোমারও খারাপ লাগতেছে, আমারও খারাপ লাগতেছে, তাই না? আমি একটা ফ্লোর মধ্যে ছিলাম, পড়ানোর ফ্লোর মধ্যে ছিলাম, এখন কিছু করার নেই। আচ্ছা নাও, তাহলে এখন দেখবো শূন্য স্থিতিস্থাপকতার ক্ষেত্রে। শূন্য স্থিতিস্থাপকতার ক্ষেত্রে পিটা বাড়ুক বা কমুক, ঠিক আছে, বাড়ুক অথবা কমুক, কিছু হোক, তোমার রেখাটা চেঞ্জ হবে না। পরিবর্তন কি? কোয়ান্টিটি পরিবর্তন হবে না, কোয়ান্টিটি অফ সাপ্লাই অপরিবর্তনীয় থাকবে। এই এতটুকুই জাস্ট কথা, চেঞ্জ অপরিবর্তনীয়। আশা করি বুঝতে পারছো। তাহলে রেখাটা থাকবে এই বরাবর, এস রেখা এবার হবে লম্ব অক্ষ বরাবর। ধরো তাম আমি বাড়াইলাম P1 P2 P3, প্রত্যেকটা ক্ষেত্রেই যোগান রেখা কোথায় আছে? এই বরাবর আছে, ঠিক আছে, QS1 এই আছে। তাহলে এটা হচ্ছে শূন্য স্থিতিস্থাপকতা। প্রশ্ন দুইটা বলছিলাম, দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্নটা হচ্ছে শূন্য স্থিতিস্থাপকতার ক্ষেত্রে যোগান রেখার আকৃতি কেমন হবে? তাহলে যোগান রেখার আকৃতি হবে লম্ব অক্ষ বরাবর। এটা নোট করে ফেলো, লম্ব অক্ষ বরাবর। আর অসীম স্থিতিস্থাপকতার ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে হবে যখন রেখাটা চেঞ্জ হয়ে যাবে, রেখাটা হবে ভূমি অক্ষ বরাবর, ভূমি অক্ষ বরাবর। তাহলে পি চেঞ্জ হবে না, পি যেটা ছিল সেইটাই থাকবে, 0 QS কিউ, এটা তো সাপ্লাই রেখাই, ঠিক আছে। তাহলে এটা কি হবে? ভূমি অক্ষ বরাবর। এটা কিসের ক্ষেত্রে? ভূমি অক্ষ বরাবর, ঠিক আছে, অক্ষ বরাবর। সেটা হচ্ছে অসীম স্থিতিস্থাপকতার ক্ষেত্রে। আশা করি এটা ভুল করবে না। আমি যখন তোমাদের এমসিকিউ পরীক্ষা নেব, এগুলো যেন ভুল না হয়, ঠিক আছে, গুলায় ফেলানো যাবে না। আচ্ছা, শেষ। এবার আমরা দেখব যোগান আর ভারসাম্যের মধ্যে যে সত্যটা, ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট টপিক। এই জায়গাটা তোমাদের ভালো করে পড়তে হবে। দেখো, সেটা হচ্ছে একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে একটি দ্রব্যের মোট চাহিদার পরিমাণ ও মোট চাহিদার পরিমাণ পরস্পর সমান হলে মোট দ্রব্যের দাম, মোট চাহিদা পরিমাণ ও মোট যোগানের পরিমাণ, যোগানের পরিমাণ, মোট কিসের পরিমাণ? যোগানের পরিমাণ। মোট যোগানের পরিমাণ যদি কি হয়ে থাকে? সমান হয়, তাহলে এটা কি হবে? তাহলেই হবে বাজার ভারসাম্য। এই দেখো, বাজার কথাটা চলে আসছে না? তার মানে দেখবো কি, সামনে আমাদের বাজার অধ্যায় আছে, উৎপাদনের পরে বাজার অধ্যায় আছে। তো বাজার ভারসাম্যের শর্ত কয়টি? দুইটি। বাজার ভারসাম্যের শর্ত কয়টি? দুইটি। প্রয়োজনীয় শর্ত, পর্যাপ্ত শর্ত। মানে প্রয়োজনীয় মানে এটা লাগবেই, আর এটা দ্বারা বোঝাচ্ছে যে হইলে ভালো। তাহলে দ্রব্য ও সেবার চাহিদা ও যোগান পরস্পর সমান হবে, এই জায়গাটা মাথায় রাখো, এই জায়গাটা মাথায় রাখো। তাহলে বাজার, এটা আমাদের, আমরা যে ইকোনমিক্সে পড়তেছি এখন, আমাদের ইকোনমিক্সে এই জায়গাটা পড়তে হয়, এগুলোর সম্পর্কে অনেক বিস্তারিত আলোচনা করছে, ঠিক আছে। যে কি আমাদেরকে বলা হয় যোগান নির্ণয় করতে, আমাদের বিভিন্ন ম্যাথ সিকোয়েন্স বুঝতেছে, সমীকরণ দেওয়া থাকে। তো ওই রকম তোমাদেরও এখন এখান থেকে একটা সহজ একটা ম্যাথ দিবে, এখান থেকে কি দিবে? একটা সহজ ম্যাথ দিবে, সহজ, খুবই সহজ, ইজিলি পারবা, সহজ ম্যাথ।
ইজিলি পারবা যে বাজার ভারসাম্য নির্ণয় করো। আর পর্যাপ্ত শর্ত হচ্ছে চাহিদা রেখার ঢাল ছোট হবে যোগান রেখার ঢালের থেকে, মানে রেখাটা এমন হবে যে চাহিদা রেখার ঢালটা এমন যোগান রেখার নিচের দিক দিয়ে ছেদ করতেছে। তাহলে যোগান রেখা কোন দিক দিয়ে ছেদ করতেছে? চাহিদা রেখার নিচ দিয়ে ছেদ করতেছে, তাই তো? বোঝা গেছে? হ্যাঁ, ভূমি অক্ষ বরাবর সমান্তরাল থাকবে, সমান্তরাল থাকবে, লম্ব অক্ষ বরাবরও সমান্তরাল থাকবে, কথাটা এইটাই, সমান থাকবে। তাহলে এখন আমরা দেখব, ভালো হয়েছে এগুলো নাই, আমরা আবার লিখে চাহিদা সমীকরণ আমার সাথে লিখে ফেলো। এগুলো হচ্ছে কি ফন্ট গুলো নষ্ট হয়ে গেছে, ভাঙে গেছে, এখানে সুতন্ডিটা কাজ করে না, এই এতটুকু সমস্যা, সমস্যাই সমস্যা। আচ্ছা হোক, আমাদের অর্থনীতির কাজ হচ্ছে কি সমস্যার সমাধান বের করা। তাহলে আমরা সমস্যার সমাধানটা বের করি। তাহলে কিউডি ইজ ইকুয়াল টু, ক্লিয়ার হয়েছে? আচ্ছা, ভেরি গুড, ক্লিয়ার হইলে ভালো। তো কিউডি চাহিদা সমীকরণ কোনটা আমরা বারবার পড়ছি না, তোমাদেরকে বলতেছি না বারবার, এ মাইনাস বি পি, এ মাইনাস বিপি, আর কিউএস ইজ ইকুয়াল টু, কিউএস ইজ ইকুয়াল টু কি বললাম? বলছি সি প্লাস ডি পি। এখন আমি যদি তোমাকে এখানে ম্যাথ দেই, তুমি কি পারবা? একটা ম্যাথ দিই আমরা, ঠিক আছে? ম্যাথটা তাহলে হবে যে ধরো একটা ম্যাথ কি দেওয়া যায়, হ্যাঁ এগুলোকে চেঞ্জ করে দিব। তো কিউডি ইজ ইকুয়াল এ মাইনাস বিপি না, তো এর জায়গায় 15 দেখা যাচ্ছে, ক্লিয়ার? হ্যাঁ, 15 মাইনাস 3p, মাইনাস 3p। আমি কিন্তু এই রেখাটা দেখে আমি ঢাল ডিরেক্ট বলে দিতে পারি যে ঢালটা হচ্ছে -3। এই সমীকরণের ঢাল কোনটা? -3। তুমি যে চিত্র আঁক করো, রেখাটা আঁকবা, রেখাটার ঢাল অবশ্যই -3 হবে, ঠিক আছে? আচ্ছা, এইভাবে আমি এখন যোগানেরটাও দেখবো। তো যোগানেরটা হচ্ছে -3 প্লাস 6p। আমি এইটা বলে দিছি যে আমার কি, আমার এই দুইটা রেখা আছে। এখন তুমি এখান থেকে ভারসাম্য দাম বের করো, ভারসাম্য দাম। তো ভারসাম্য দাম মানে ভারসাম্য যোগান ওখানেই আছে, তাহলে ভারসাম্য দাম ও যোগান বের করো, ভারসাম্য দাম ও যোগান বের করো, ভারসাম্য দাম ও যোগান বের করো। করবো এখন আমরা? আচ্ছা করি তাহলে। তো ভারসাম্য দাম নির্ণয় করো বলছে, তো আমরা দাম বের করি। কিভাবে বের করব? আমরা জানি ভারসাম্য কখন হবে, প্রয়োজনীয় শর্ত যে কিউডি ইজ ইকুয়াল টু কিউএস হইতে হবে, অবশ্যই হইতে হবে। তার মানে এখানে অবশ্যই কিউডি আর কিউএস একই হবে, সমান হবে। তো লিখে ফেলো, এটা নোট করে ফেলো, এটাই ইম্পর্টেন্ট, এটাই ইম্পর্টেন্ট। লাস্ট টপিক আমাদের এই স্থিতিস্থাপকতার অধ্যায়ের। তাহলে কিউডির মান কত দেওয়া আছে? কিউডি ইজ ইকুয়াল টু দেওয়া আছে 15 মাইনাস 3p। এই যে ম্যাথগুলো করতে অনেক মজা লাগে, ঠিক আছে? ম্যাথগুলো পারলে খুবই ইজি হয়ে যায়। এগুলো তো আর কোনো বাচ্চা বাচ্চা ম্যাথ দিছে, তোমাদের এখানে এত প্রেশার নেওয়ার কিছু নাই যে পারি না ভাইয়া ম্যাথ সমস্যা, এরকম কিছুই না। তাহলে 15, এই পাশে -3টা আমি এই পাশে নিয়ে যাই, অথবা p টাকে এই পাশে নিয়ে যাই, যেটাই করি। তো আমি এটাকে এই পাশে নিয়ে আসলে প্লাস হয়ে যাবে। তাহলে 15 প্লাস 3 -3p এর পাশে কি হয়ে যাবে? প্লাস 3p হয়ে যাবে। তাহলে 6p প্লাস 3p। তাহলে আমরা এটা লিখতেই পারি যে বা p গুলোকে এই সাইডে একই সমান কথা না, তাহলে 9p ইজ ইকুয়াল টু 15 3 18। তাহলে আমার দাম কত আসতেছে বলো দেখি ভাইয়া? দাম আসতেছে 18/9 অর্থাৎ 2। তাহলে p আসতেছে 2। এই p এর মান যদি আমি এখন যে কোনো একটা সমীকরণে বসাই, অথবা আমি কি p তো পাই গেছি, এখন আমি দুইটার মধ্যে বসাবো, তাহলে আমার qd মানও পাবো, qs এরও মান পাবো। তাহলে এখন আমরা বসাই, p এর মান যদি আমি এখানে বসাই, p = 2 বসাই, p = 2 বসাই, p = 2, তাহলে qd পাচ্ছি 15 বিয়োগ 3 গুণন 2 সমান 3 দুগুণে 6, 15 বিয়োগ 6, 9 6 15, তাহলে পাচ্ছি 9, ঠিক আছে? এইভাবে সেম আমি আবার কিউএস এ বসাবো, যোগানেও বসাবো, -3 প্লাস 6 গুণন -3 প্লাস 6 গুণন 2 সমান 6 দুগুণে 12, 12 থেকে 3 বাদ দিলে থাকে 9। দেখো তো দুইটা সমান হয়েছে কিনা? কিউ ডির মান 9 আসছে, হ্যাঁ ভাইয়া 9 আসছে। কিউএস এর মান কত আসছে? 9 আসছে। তার মানে ডিমান্ড আর সাপ্লাইটা মিলছে কোথায়? এই জায়গায়। তো আমাকে বের করতে বলা হয়েছিল ভারসাম্য দামটা। তো ভারসাম্য দাম হচ্ছে এইটা,
ঠিক আছে। আরেকটা কথা মাথায় রাখবা, ভারসাম্য যে দামটা বের হবে তার উপরে একটা স্টার দিয়ে দিবা। ঠিক আছে, স্টার বলতে এইভাবে দিয়ে দিবা, বোঝা গেছে? তো এইটা দিলে কি হবে, যে ভারসাম্য দাম 2। হ্যাঁ, ভেরি গুড। এখানে কি লিখছো? আনিকা, মেহজাবিন, খাদিজা, এতক্ষণ কোথায় ছিলা তুমি? তোমরা তো কেউ দেখি না। আবার এই যে জেনিয়া ফাহমিদা এতক্ষণে কমেন্ট করতেছে। আচ্ছা, ভারসাম্য দাম 2, ভারসাম্য পরিমাণ 9। হ্যাঁ, পিয়া চৌধুরী, সামন্ত খান, বুশরা, সামান্তা খান, বুশরা, তোমরা বলছো 2 ভারসাম্য দাম। ঠিক আছে, তোমাদেরটা ঠিক আছে, যে ভারসাম্য দাম 2, ভারসাম্য যোগান, ভারসাম্য চাহিদা, ভারসাম্য যোগানো 9, পরিমাণটা আর এক কথায় পরিমাণটা হচ্ছে 9। তাহলে এটাকে আমরা যখন চিত্রে করি তাহলে কি হবে? আমরা তো পাইছি কি, পি পাইছি 2, আর এটা পাইছি কি, চিত্রে বসাবো এখন। তো ডি রেখা আর এস রেখা, ঠিক আছে, ডি রেখা এস রেখা, বোঝা গেছে তো? তো ডি রেখা কোনটা ভাইয়া? এই যে আমরা বাজারে ভারসাম্য দাম, বাজারে যে দামটা নির্ণয় করা হয়, কিভাবে করা হয় এটা আমরা সুন্দর করে একটু করব। এটা যে করে দিচ্ছি, এই চিত্রটা মাথায় রাখবা, এই চিত্রটা সব জায়গাতেই লাগবে। এখন তুমি যতদিন অর্থনীতি করবা এটা লাগবে। তাহলে আমি জানি আমার ডি রেখা উপর থেকে নিচে যায়, আমি কিন্তু আবার রিপিট করতেছি, ডি রেখার ঢাল হচ্ছে নেগেটিভ, ডি রেখার ঢাল ঋণাত্মক, আর এস রেখা নিচ থেকে উপর দিয়ে যাবে, তাহলে এস রেখার ঢাল পজিটিভ, এটা আমরা বুঝি। ঠিক আছে, এখন দেখবো ভারসাম্য দাম পি এইটা, ঠিক আছে, আর কিউ, ডি বলতে পারো, এস বলতে পারো, আমি শুধু কিউ বসাবো এখানে, আর 0। এখন হচ্ছে ভারসাম্য কোথায় হবে, যে এখানে ছেদ করবে, এই যে এই বিন্দুতে, এই মিলনস্থলটাই হচ্ছে ছেদক, ছেদে যেখানে করছে এই জায়গাটা হচ্ছে ভারসাম্য। সব দিক দিয়ে কেন যে কাটে দিলাম, সব জায়গাতেই সব দিক দিয়ে কি, এটা এটা সব দিক দিয়ে হচ্ছে কি ভারসাম্য বোঝাচ্ছে। তাহলে দেখো এই যে এই জায়গাটা, এই ফটোটা, আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, তো এটাকে কিভাবে লিখবো ভাই? এটাকে লিখবো এখন এভাবে, যোগ করে দিব সোজা করে, এভাবে দিলাম। তো এই যে আমি ভারসাম্য দাম কত পাইছি, ভারসাম্য দাম পাইছি 2, ভারসাম্য যোগান অথবা ভারসাম্য ভারসাম্য কি পাইছি, চাহিদা পাইছি 9, বোঝা গেছে? এই যে কিউ, এই যে 0, এই পি। ঠিক আছে, আমরা বুঝতে পারছি, বুঝতে পারছি, ঠিক আছে, বোঝা গেছে? বলো বুঝতে পারছো কি? স্টার কেন দিব? স্টার দিয়ে বুঝাচ্ছি কি, স্টারটা দেওয়ার কারণ হচ্ছে যে এটা হচ্ছে একটা ভারসাম্য দাম, এটা একটা ব্যালেন্স, এই জিনিসটা আমাদেরকে বোঝানোর জন্য আমরা স্টারটা দিয়ে থাকি। এখন আরেকটা জিনিস লেখা দেখাবো, এটা সুন্দর করে তুলে নাও, এটা সুন্দর করে তুলে নাও। এই যে গল্পটা হচ্ছে, এটা একটা জাস্ট আমরা একটা গল্প করার মতো করে পড়ে ফেলি। 0 পি, আমরা জানি হচ্ছে পি, এই পাশে কি থাকবে, কিউ থাকবে। এখন কথা কি ভাইয়া প্রথমে বলছিলাম যে আমার ডিমান্ড রেখার সাথে কার সম্পর্ক? আচ্ছা, ধরো আমি বিক্রেতা, আমি আলু বিক্রি করতেছি, তুমি কিনতে আসছো, আলু কিনতে আসছো, তাহলে ডিমান্ডের সাথে কার সম্পর্ক হবে বলো দেখি? আমার সম্পর্ক হবে না তোমার সম্পর্ক হবে? ডিমান্ডের সাথে ক্রেতার সম্পর্ক। ক্রেতাকে তুমি না আমি, আমি তো বিক্রি করতেছি, তাহলে তুমি ক্রেতা, তাহলে এটা তোমার ডি রেখা, এটা কি রেখা? ডি রেখা। ঠিক আছে, এটার সাথে তোমার সম্পর্ক, বোঝা গেছে? আচ্ছা, তো এখন তোমার টার্গেট থাকবে কি জানো? তোমার টার্গেট থাকবে তুমি কম দামে সব থেকে বেশি পণ্যটা নিয়ে যেতে চাইবা, মানে বেশি আলু নিতে চাইবা। ধরো তুমি বলতেছো কি যে আমাকে 10 টাকা দরে এক মানে আলু দেন 10 টাকা দিয়ে, 10 টাকা কেজি, কিন্তু আমি বললাম না 10 টাকা কেজি না, আলুর দাম 40 টাকা, মানে এরকম বলতেছি। তো এই যেটা দর কষাকষি হয় না, এই বাজার সম্পর্কে আমরা পরে পড়বো, তো ওই জিনিসটা আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিচ্ছি। ঠিক আছে, তো তোমার টার্গেট থাকবে কি জানো? তুমি চাইবা এই বিন্দুতে নিতে। তোমার এই বিন্দুতে দেখো তো, তুমি সব থেকে কম দামে সব থেকে বেশি পণ্য পাচ্ছ। ঠিক আছে, এই জায়গাটাতে তুমি সব থেকে কম দামে সব থেকে বেশি পণ্য পাচ্ছ, তোমার টার্গেট এটা থাকবে। কারণ আমি কি, আমি কি, আমি বিক্রেতা, তো আমার জন্য কিন্তু এই রেখার সাথে সম্পর্ক না, আমার সম্পর্ক হচ্ছে এস রেখার সাথে, মানে এস যোগান রেখা। তো আমি যেহেতু বিক্রেতা, আমার টার্গেটই থাকবে কি, আমি কিভাবে বেশি দামে কম জিনিস বিক্রি করতে পারবো, বেশি দামে কম জিনিস বিক্রি করতে পারবো, অথবা আমি দামটা নিয়ে কথা বলবো, পরিমাণের কথা বাদ দিলাম, আমার টার্গেট থাকবে আমি বেশি দামে বিক্রি করব, বেশি দামে জিনিস বিক্রি করব। তাহলে আমার টার্গেট থাকবে এই বিন্দুতে বিক্রি করার, তাই তো, যে আমি সর্বোচ্চ দামে বিক্রি করব। এখন দামটা তো বেশি নিলে আমার লাভ, আমি তো বিক্রেতা, আর তুমি হচ্ছে কি ক্রেতা, তো তোমার টার্গেট কি থাকবে, কিভাবে কম টাকায় নেওয়া যায়। এই হচ্ছে আমাদের বাজারের মানে ক্রেতা বিক্রেতার মধ্যে সম্পর্ক, রেখার সাথে সম্পর্ক। এখন দেখো তুমি বলতেছো
আপনি কম দাম রাখেন, আমি বলতেছি না আপা সম্ভব না, না ভাই এত সম্ভব কম না, আমি আরো বেশি রাখবো, আমার এটা পোষাবে না। সোজা যেভাবে কথা বলে, তো এইভাবে কথা হচ্ছে। এরপরে আমি একটু কমাইলাম, আমি তাও লাভ চাচ্ছি যে আমি লাভ করব, আমি এই বিন্দুতে কি করব, বিক্রি করব। তুমি বলে কি না এত দিব না, আচ্ছা আমি আরেকটু বাড়াই দিব, আমি এটা দিব। তো এটা তুমিও কি চাচ্ছ, কি চাচ্ছ, মানে আমি এটা জাস্ট আমাদের মানে ধরনটা নিয়ে বলতেছি। তুমি চাচ্ছ কি আরেকটু কম দেই, দিয়ে জাস্ট নিয়ে যাই, ঠিক আছে। কিন্তু একটা সময় দেখবা কি যে এমন হচ্ছে তর্ক বার্গেন করার পরে তুমি বলছো কি আচ্ছা বাহ আপনারটা থাক আমারটাও থাক, আমরা এই দামে বিক্রি করি, ঠিক আছে, অথবা এই দামে দিলে একদম বিশ্বাস করেন আপা কেনা দাম, কেনা দাম একদম, আর আপা কমায় না আর কমায় না, এরকম বলে না। তো এই হচ্ছে শেষে যা কি হলো, এই যে ভারসাম্য। তো এই বিন্দুতে কি হয় জানো, এই বিন্দুতে তুমি একটা নির্দিষ্ট দাম পাচ্ছ, একটা নির্দিষ্ট দামে তুমি অনেক বেশি দিচ্ছ না অনেক কমও দিচ্ছ না, একটা নির্দিষ্ট পরিমাণ তুমি দ্রব্য বিক্রি করতেছো, আর আমি বিক্রি করতেছি তুমি কিনতেছো, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের ভারসাম্য দামটা, ভারসাম্য পরিমাণটা এইভাবে নির্ণয় করা হয়ে থাকে, ঠিক আছে। তো এই যে নির্ণয় করা হলো, এর মানে কি তুমিও ঠকো নাই আমিও ঠকি নাই, দুইজনেরই লাভ হয়েছে, এটা বুঝাচ্ছে। এখন তাহলে এই জায়গাটা বুঝাচ্ছে কি জানো, এই জায়গাটা বুঝাচ্ছে সারফেস, কি বললাম মানে বেশি, অতিরিক্ত। এই জায়গাটা বোঝাচ্ছে শর্টেজ, এই জায়গাটা কি বোঝাচ্ছে শর্টেজ, সারফেস শর্টেজ। মানে এখানে ঊর্ধ্বত বুঝাচ্ছে বেশি বুঝাচ্ছে, এখানে বুঝাচ্ছে কম, এই বিন্দুর নিচে গেলে কম, এই বিন্দুর উপরে গেলে বেশি, তারপরে ব্যালেন্স হচ্ছে এই বিন্দুটাই। এই বিন্দুটাকে আমরা বলে থাকি ই প্রকাশ করে থাকি, কি দিয়ে প্রকাশ করে থাকি আমরা। সাদিয়া তাবাসসুম বলতেছে ক্লাস ছিল এখনো জানতাম না, তোমারে একটা মাইক দেওয়া উচিত। তোমার আমি আইসিটি ক্লাস সময় বলে দিলাম না, আইসিটির সময় কি বললাম যে আমি 8টার সময় আসতেছি আবার ইকোনমিক্স ক্লাস নিয়ে, মানে এগুলো কোনো কথা, ভন্ডামি আর কত করবা, এসব ভন্ডামি বাদ দাও, ভন্ডামি বাদ দিয়ে দিনের পথে আসো। ওই যে তোমার নামই তো দিনা, তো তার মানে কি দিনের সাথে দিন নাই, আরে বাপরে সেই নাম তো, নামে নিয়ে মজা করতেছি না, জাস্ট বলতেছি তোমাকে বললাম দিনের পথে আসতে, দিনের পথে, তুমি তার আগে বলে দিলে কি ভাইয়া না আমি দিনের পথে আসবো না, দিনা দিনা দিনের পথে আসবো না, এরকম হয়ে গেছে বিষয়টা। এতক্ষণে এসে বলতেছে ভাইয়া ক্লাস ছিল জানতাম না, কি করতেছিলা ঘুমাচ্ছিলা নাকি ফোন চাপতেছিলা, আচ্ছা অনেক কিছু মিস করে ফেলছো, ঠিক আছে অনেক কিছু মিস করছো। তাহলে আমরা বুঝতে পারছি এই হচ্ছে আমাদের ভারসাম্য পরিমাণ, যে আপা আমি এই দামে, অথবা এই দামটা ধরলাম যে কি 50 টাকায় আমি এই ধরো 2 কেজি আলু দিতে রাজি আছি, বিষয়টা এরকম হলো। তারপর বললো কি আচ্ছা দেন সমস্যা নেই, আপনারা তো রাখবেনই, তুমি আমাকে টাকা দিলা আমি তোমাকে আলু দিয়ে দিলাম, আমাদের মধ্যে এখানেই কথাবার্তা শেষ, তাহলে আমাদের বাজার ভারসাম্য এখানেই শেষ, ঠিক আছে। তো মুছে দিলাম এটা, ঠিক আছে মুছে দিলাম। এরপরে এখন আমাদের এমসিকিউ আসছে, এখন দেখি যে কজন আছো কে কে কত উত্তর দিতে পারো, দেখি কে কি উত্তর দিতে পারো দেখি। বলো, চাহিদা রেখা বাম দিকে স্থানান্তরিত হয়, তো এই জিনিসগুলো কিন্তু আমি এখন তোমাদেরকে বুঝাই নাই তাই না, তো এটা আমি বুঝাই দিচ্ছি। বাজে কয়টা 9:17, আমরা 9:40-এর মধ্যে ক্লাসটা শেষ করব, ঠিক আছে। তো দেখো চাহিদা রেখা, এই যে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ টপিক, খুবই গুরুত্বপূর্ণ টপিক, আমাদের মাইক্রো কোর্স যেটা আছে এখানেও আমরা অনেকে ভুল করে ফেলছিলাম, ঠিক আছে। যে কি ভুল হয়, ভুলটা হচ্ছে চাহিদা রেখা বামে গেলে চাহিদা রেখা বাড়ে নাকি চাহিদা রেখা ডানে গেলে বাড়ে, মানে এরকম বিষয়টা। তো ধরো চাহিদা রেখাটা ছিল এই বরাবর ডি, ঠিক আছে। তো বলছে চাহিদা রেখা বাম দিকে স্থানান্তরিত, বাম দিক মানে কি এই যে বাম, তাই না, এই দিকে স্থানান্তরিত হচ্ছে, এই দিকে স্থানান্তরিত হইলো। তো এটা হইলে চাহিদা কি বৃদ্ধি পাবে, চাহিদা কি সংকোচন হবে, চাহিদা কি সম্প্রসারণ হবে, চাহিদা কি হ্রাস পাবে, কি হবে বলো দেখি। তো দেখো এটা আমরা এইভাবে বুঝতে পারি, ধরো আগের কথা বলি, প্রথমটার ক্ষেত্রে তুমি এই দামে এই পরিমাণ দ্রব্য নিচ্ছিলা, ঠিক আছে। তো দ্রব্যের পরিমাণটা ছিল ধরো 5, তোমার দাম ছিল 4। এখন দেখো তো তুমি সেম দামেই তুমি দ্রব্য ক্রয় করতেছো, তুমি আগেরটার ক্ষেত্রে কি করতেছিলে D1 এর ক্ষেত্রে 5, বা D2 এর ক্ষেত্রে কোথায় চলে আসছে দেখো তো, D2 এর ক্ষেত্রে এখানে চলে আসছে না, আসছে কিনা দেখো তো, 2 হয়ে গেছে না অথবা 3 হয়ে গেছে না, তো কমছে না, তাহলে এটা কি হবে চাহিদা হ্রাস পাওয়া। এখন কথা হচ্ছে চাহিদা বৃদ্ধি কি কবে পাবে, চাহিদা বৃদ্ধি পাবে চাহিদা রেখাটা উপরে উঠলে, এই ধরো এইখানে চলে আসছে D3। তো ধরো তুমি সেম দামে তুমি কত দ্রব্য পাচ্ছ, এই যে ওরে বাপরে তুমি এখানে ধরো 12 একক পাচ্ছ,
তার মানে চাহিদা রেখা যদি উপরের দিকে শিফট করে অথবা ডানে স্থানান্তরিত হয়, ডানে স্থানান্তরিত হইলে আমাদের চাহিদা বৃদ্ধি পাবে, বামে স্থানান্তরিত হইলে চাহিদা হ্রাস পাবে। এখন কথা হচ্ছে সংকোচন কি আর সম্প্রসারণ কি। তো সংকোচন সম্প্রসারণটা হচ্ছে বিষয়টা এমন যে এটা কি, এটা তোমার ডি রেখা, তোমার ডি রেখাটা আগে এত বড় ছিল, ডি রেখাটা তোমার পরে ওই রেখাটা জাস্ট শর্ট হয়ে গেছে। হ্যালো হ্যালো, শুনতে পারতেছো? শোনা যাচ্ছে কি? শুনতে পারতেছো? হ্যালো। ক্রমহ্রাসমান
সাউন্ড কি